নাটোরের হুলহুলিয়া গ্রামের মানুষ যে কোনো বিরোধ মীমাংসায় গড়ে তুলেছেন নিজস্ব ব্যবস্থাপনা। এই গ্রামে বাল্যবিয়ে নিষিদ্ধ, যৌতুকের উপরেও আছে নিষেধাজ্ঞা। আর নিজেদের নিয়মে চলা গ্রামটিতে এসএসসি পাশ করা বাধ্যতামূলক। এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি আমি গাজী মোহাম্মদ। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছে মেরুবাই ইফতেখার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিমস্টেকে মুক্ত বাণিজ্য অঞ্চলের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান শেখ হাসিনা। 3 দশকে দেশে ধানের উৎপাদন দ্বিগুণ, প্রতি বছর 2 লাখ টন রপ্তানি করছে সরকার। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে সাব্বির, নতুন মুখ সোহান, রাব্বি ও মিরাজ। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে বাংলাদেশের চীন ভারত মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। বিমস্টেকভুক্ত দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চলের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের গোয়ায় ব্রিক্স বিমস্টেক আউটরিচ সম্মেলনের আগে রোববার বিকেলে বিমস্টেক নেতাদের রিট্রিটে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, বিমস্টেক মুক্ত বাণিজ্য অঞ্চলের পরিকল্পনার 1 যুগ পরেও চুক্তি না হওয়ায় নেতাদের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আগামী বছর সংস্থার 20তম বর্ষপূর্তির সময় এফটিএ সংক্রান্ত চুক্তির লক্ষ্য ঠিক করার আহ্বান জানান তিনি। এর আগে সকালে ভারতের গোয়ায় পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। আজ রাত 9:30টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরে সরকারি বেসরকারি খাত মিলিয়ে $36 বিলিয়ন ঋণ ও বিনিয়োগ সহায়তা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে পদ্মা রেল সেতু ও কর্ণফুলী টানেল নির্মাণ সহ 28 প্রকল্পে আসছে $21.5 বিলিয়ন ঋণ। বেসরকারি খাতে বিনিয়োগ বাবদ মিলবে $13 বিলিয়ন। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীন, তাদের রয়েছে বিশাল রিজার্ভ আর বিনিয়োগ সক্ষমতা। চীনের প্রেসিডেন্টের ঢাকা সফরে এই বিষয় দুটি মাথায় রেখেই হয়েছে আলোচনা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি জানাচ্ছে, বিদ্যুৎ অবকাঠামো আইসিটি খাতের 28 প্রকল্পে মিলছে চীনা অর্থায়ন। প্রধানমন্ত্রী চীন সফরের সময় পায়রায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের যে প্রতিশ্রুতি ছিল সেই অর্থ আছে এতে। এর বাইরে অনুদান ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে পাওয়া যাবে আরও $1 বিলিয়ন। যে পর্যায়ে আছি আমাদের অর্থনীতিতে এখন, আমাদের এই দুইটা খাতে ব্যয় করার খুব প্রয়োজন, সেটা এই ঋণ থেকে আমরা পাবো। সঙ্গে সঙ্গে আপনি যে বেসরকারি খাতে কিছু করেন, দুটো মিলে জাতীয়ভাবে সার্বিকভাবে আমাদের প্রবৃদ্ধি বা আমাদের জাতীয় উৎপাদন অনেক বৃদ্ধি পাবে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের পথে যাত্রা শুরু করা বাংলাদেশের বিদ্যুৎ ও অবকাঠামো খাতে বড় ঋণ ও বিনিয়োগ প্রয়োজন, তবে তা ব্যবহারের সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। চীনের থেকে বিনিয়োগ আসছে সেটাকে আমরা যেমন ওয়েলকাম করবো, এর সাথে সাথে অন্য দেশ থেকে বিনিয়োগ আসলে সেটাকেও আমরা ওয়েলকাম করবো। আমাদের সার্বিকভাবে বিনিয়োগ পরিবেশটাকে আরো উন্নত করতে লাগবে আভ্যন্তরীণ। এছাড়া চীনের 13টি প্রতিষ্ঠানের সঙ্গে দেশের বেসরকারি খাতে $13 বিলিয়ন চুক্তি হয়েছে এ সফরে। এর মধ্যে কিছু কিছু আছে ইমিডিয়েট, যেমন এক্সপোর্ট ওরিয়েন্টেড আছে, কিছু কিছু ইনভেস্টমেন্ট আছে, জয়েন্ট ভেঞ্চার, কিছু আছে লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার ইস্যুস, যেখানে সময় বেশি লাগবে। এছাড়া বিসিআইএম এর মাধ্যমে ওয়ান বেল্ট ওয়ান রোড চালু হলে ব্যবসা ও বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরি হবে বলেও মত দেন ব্যবসায়ীরা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিনের সফরে ঢাকা এসেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম অং কিম। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন তিনি। প্রতি বছর 17 অক্টোবর পালিত হয় বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস। এবছর এই দিনে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের গল্প শুনবে বিশ্ববাসী। বাংলাদেশে গত 2 দশকে 2 কোটিরও বেশি মানুষ উঠে এসেছে দারিদ্র্য রেখার উপরে, এরই স্বীকৃতি মিলছে এবার। এছাড়া সফরে বাংলাদেশে বিশ্বব্যাংকের অর্থায়নে চলা প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখা নিয়েও আলোচনা হবে অর্থমন্ত্রীর সঙ্গে। দেশের চাহিদা মিটিয়ে 2 লাখ মেট্রিক টন চাল উদ্বৃত্ত, আর সে চাল বিদেশে রপ্তানি করছে সরকার। খাদ্য দিবসের আলোচনায় একথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী। গত 30 বছরে ধানের উৎপাদন দ্বিগুণ হয়েছে জানিয়ে ঢালাও শিল্পায়নে কৃষিজমি
কমে যাওয়ার শঙ্কা করছেন কৃষিমন্ত্রী। তবে শিল্প বিপ্লবের পাশাপাশি প্রযুক্তি নির্ভর কৃষিতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী। দেশে চালের মজুদ প্রায় 7 লাখ মেট্রিক টন। এর প্রায় পুরোটাই সরাসরি কেনা হয়েছে কৃষকের কাছ থেকে। আভ্যন্তরীণ চাহিদা মেটাতে 5 লাখ মেট্রিক টন চাল রেখে বাজার স্বাভাবিক রাখতে বাকি 2 লাখ মেট্রিক টন চাল রপ্তানি করতে চায় বাংলাদেশ। আর বাড়তি চাল আফ্রিকার কটি দেশে রপ্তানির চেষ্টা চলছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। আমরা চেষ্টা করছি বিদেশি দূতাবাসের মাধ্যমে, আমাদের দূতাবাসের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার জন্য। এক সময় চাহিদা মেটাতে আমদানি করতে হতো চাল, এখন উৎপাদন ও মজুদ বাড়ায় রপ্তানি করে আন্তর্জাতিক বাজারের অভিজ্ঞতা নেওয়ার পক্ষে কৃষি অর্থনীতিবিদরা। দ্রুত কিভাবে দ্রব্য সামগ্রী কেনা যায় এটাও যেমন আমার দক্ষতা থাকতে হবে, শিখতে হবে। আবার যখন আমার উদ্বৃত্ত উৎপাদন হবে তখন চট করে আবার বিক্রি করে দেওয়া যায় কিভাবে, সেটাও আমার জানতে হবে। গত 30 বছরে ধানের উৎপাদন হয়েছে দ্বিগুণ, কিন্তু কমেছে কৃষিজমি। উত্তরবঙ্গে ঢালাও শিল্পায়ন হলে উৎপাদনে নেতিবাচক প্রভাবের শঙ্কা কৃষিমন্ত্রীর। নর্থ বেঙ্গল কিন্তু আগামী দিনে এগ্রিকালচার কতটুকু ধরে রাখতে পারবে সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আর ল্যান্ড বিলংস টু প্রাইভেট সেক্টর। তবে শিল্প বিপ্লবের পাশাপাশি প্রযুক্তি নির্ভর কৃষিতে জোর দিয়ে উৎপাদন বাড়ানোর পরামর্শ অর্থমন্ত্রীর। গবেষণার যে উদ্দীপনা উৎসাহ আছে সেটা সত্যিকারভাবেই সফল হবে। 2015 সালে বাংলাদেশ থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানি করে শ্রীলঙ্কা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স চাপায় 5 জন নিহতের পর অ্যাম্বুলেন্স সংকটে পড়েছেন রোগীরা। বেশি দুর্ভোগে পড়েছেন দূর দূরান্ত থেকে আসছেন যারা। এদিকে শনিবারের দুর্ঘটনায় আহত 2 জনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। কারণ অনুসন্ধানে হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। ময়মনসিংহের বৃদ্ধ আবুল কালাম নাতির মরদেহ বাড়িতে নিতে পারছেন না। ঢাকা মেডিকেলের কোথাও কোনো অ্যাম্বুলেন্স নেই। অনেক ঘোরাঘুরির পর তার ভাগ্যে কি মিলল কে জানে। বাইরে যে খুঁজেন আপনি কেন আপনি কি দেখতেছেন অ্যাম্বুলেন্স পাচ্ছেন না? না, এটা সবই তো পারমেন্ট গাড়ি যাত্রার অ্যাম্বুলেন্স পাচ্ছেন না। শনিবারের দুর্ঘটনার পর ঢাকা মেডিকেল চত্বরে কোনো অ্যাম্বুলেন্স নেই। প্রতিদিন লাইন দিয়ে যে জায়গায় অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতো সেই জায়গায় একদম ফাঁকা। হাসপাতাল পরিচালক বলছেন অ্যাম্বুলেন্স তদারকির দায়িত্ব তাদের নয়। মেডিকেল কর্মচারীদের বিরুদ্ধে নামে বেনামে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনার অভিযোগকে বানোয়াট বলছেন তিনি। আমি জানি না, এটা আমার জানা না। আমরা কোনো অ্যালাউ করছি না। আমার হাসপাতালের প্রেমিসের ভিতরে কোনো বেসরকারি অ্যাম্বুলেন্স আমি অ্যালাউ করি না, রোগী ছাড়া। রোগী নিয়ে আসবে, ভিতরে ঢুকবে, রোগী নামিয়ে চলে যাবে। এদিকে 5 জনের মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে পুলিশ। অ্যাম্বুলেন্সের চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস পরীক্ষায় চলছে অভিযান। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুই বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে হত্যা মামলায় জেএমবি সদস্য আসাদুল ইসলাম আরিফের ফাঁসি আজ কার্যকর হবে। এজন্য খুলনা জেলা কারাগার এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। আরিফের সঙ্গে শেষ দেখা করেছে পরিবার। 2005 সালের 14 নভেম্বর গাড়িতে বোমা হামলায় নিহত হন ঝালকাঠি জেলার জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়ে। এই ঘটনায় 2006 সালের 29 মে আরিফ সহ জেএমবির 7 জনকে মৃত্যুদণ্ড দেন ঝালকাঠির অতিরিক্ত জেলা দায়রা জজ রেজা তারিক আহমেদ। তাদের মধ্যে জেএমবির শীর্ষ নেতা শাহ আব্দুর রহমান, বাংলা ভাই সহ 6 জনের ফাঁসি কার্যকর হয় 2007 সালে। আরিফ 2008 সাল থেকে খুলনা জেলা কারাগারে আছেন। জেএমবি কর্তৃক 2 জন দল হত্যা হয়েছে এবং এই মামলার বিচারে আসামিদের ফাঁসি হয়। আসামি নেতা আসাদুল এর আজকে রাত 10:30টায় খুলনা জেলখানায় ফাঁসি হবে। রাত 9টায় বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে। নটা 16 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনের ছবি তুলতে গিয়ে আরেকটি ট্রেনে কাটা পড়ে মারা গেছে 3 শিশু। সকালে ঢাকা চট্টগ্রাম রেলপথের ভাদুঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় রেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে বাড়ির পাশে রেল লাইনে বসে খেলছিল শুভ, পারভেজ ও রিপন। এ সময় চট্টগ্রামগামী আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন আসতে দেখে মোবাইল ফোনে ছবি ধারণ শুরু করে তারা।
একই সময় বিপরীত দিক থেকে আসে ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেন। এই ট্রেনেই কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয় শুভ ও পারভেজ, গুরুতর আহত হয় রিপন। বাংলা গাড়ি চিটাগাং তুলিছে, এরপরে এই ক্যামেরা তুলতেছে, এরপরে এই টাইমে মনে করি না বাল্লা আসে, আসার পরে পোলাপানে গুড্ডু রয়ে যাচ্ছে আর ছবি তুলতেছে, ছবি তোলার পরে সিলেবেতন তুলতেছে, ট্রেনটা আসার পরে পোলাপানে এই গাড়ির আওয়াজে দৌড়াদৌড়ি করার পরে তারপর গাড়ি তোলা ঢুকে গেছে। রিপনকে সদর হাসপাতালে নেয়ার পর তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা, কিন্তু ঢাকা পাঠানোর পথেই শিশুটির মৃত্যু হয়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারভেজ এবং শুভ আর আরেকজন হচ্ছে যে তার নাম যে আহত হচ্ছে যে রিপন, তো তারা সোনার বাংলা ট্রেনের ছবি তুলতেছিল। হ্যাঁ, আমাদের তদন্ত জানা যায়, তো ছবি তুলতেছে এমন সময় পেছন থেকে আরেকটা ট্রেন আসতেছে ভৈরবগামী, এটা হচ্ছে যে আপনার বাল্লা, ওই বাল্লা ট্রেনটাতে তারা অ্যাক্সিডেন্ট হয়। পারভেজ ও শুভ সম্পর্কে খালাতো ভাই। ভাদুঘর এলাকার নানার বাড়িতে বেড়াতে এসেছিল তারা। পারভেজের বাড়ি সরাইল উপজেলার আখিতারা গ্রামে, শুভর বাড়ি বিজয়নগর উপজেলার নোয়াগাঁও গ্রামে। এছাড়া পারভেজ ও শুভর বন্ধু রিপনের বাড়ি ভাদুঘর এলাকায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গত কিছুদিনের সড়ক পথে দুর্ঘটনা কিন্তু আমরা অনেক বেশি শুনছিলাম, এইগুলো যোগ হচ্ছে সাথে যে ছবি তুলতে যে ট্রেনে কাটা পড়ে মারা যায়। কিছুদিন আগে আমাদের ঢাকাতেই ছিল, ঢাকাতেই কিন্তু একজন গান শুনতে শুনতে রাস্তা ক্রস করছেন, তার কানে হেডফোন ছিল, কথা বলছিলেন বা গান শুনছিলেন। তারপর হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হলো, যেটা বলতে যাচ্ছিলাম, সেটাতে সাকিব আল হাসান ছিলেন। এটাও জি, আমার কাছে মনে হয় এই যে প্রাণের বিপুল অপচয়, এই আপনি বলছিলেন যে তাদের বয়স 11, 12, 14, তাদের কাছে কেন টেলিফোনই আছে, তারা কেন সেলফি তুলবে? তাদের নিশ্চয়ই কোনো না কোনো একটি সামাজিক গণযোগাযোগ মাধ্যমের একটি অ্যাকাউন্ট আছে যেখানে তারা ছবিটি আপ করবেন। কেন অভিভাবকরা এটি নিয়ন্ত্রণ করবেন না? কেন তাদের কাছে ফোন থাকবে? কেন তারা এগুলি করবেন? এবং এই ছোট বাচ্চাদের কিন্তু আসলে ট্রেন আসছে, ট্রেনের লাইনে যে ছবি তোলাটা নিষেধ, সেটা তাদের জানা থাকার কথা না। আমাদের তাদের আসলে বিপদটাও বোঝার কথা না, যে এখানে এটা নিয়ে একটা আসলে অ্যাওয়ারনেসটা যে তাদের মধ্যে থাকবে সেটা কিন্তু নেই। যে আর আমার যেটা মনে হয় যে যদি খুব প্রয়োজন হয়ও ফোন দেওয়ার যোগাযোগের জন্য বা অন্য কারণে, সেক্ষেত্রে আগে ভালো মতো কাউন্সেলিং করে যে কি ধরনের ব্যবহার করা যাবে করা যাবে না, এটা পুরোটাই আসলে অভিভাবকদের উপরই নির্ভর করে। এবং এটা কিন্তু শুধু বাংলাদেশ না, খালেদ এবং মুয়া, আমরা কিছুদিন আগে দেখেছি চীনে একজন পুরো উঁচু একটা টাওয়ারের উপরে একেবারে শীর্ষে উঠে ছবি তুলতে যে পড়ে মারা গেছেন। ভারতে কিছুদিন আগে আমরা দেখলাম যারা বড় হয়েছে তারা সেলফি তুলে মারা যান, আমার অসুবিধা নেই, কিন্তু যারা ছোট আছেন, যারা শিশু আছেন, তাদের অভিভাবকদের আসলে এটা বোঝা উচিত। আমাদের অভিভাবকরা কিন্তু একটা বিচিত্র অভিভাবক, তারা বিড়াল ধরতে গেলে অনেক জোরে ধমক দেয়, একই রকম ধমক হচ্ছে ফোন নিয়ে রেল লাইনে হাঁটলে দেয়। দুটোর মধ্যে পার্থক্য করতে হবে এবং প্রায়োরিটাইজ করতে হবে, এটা আমি খুবই আশা করবো আর কি। যাই হোক, আমরা খেলাধুলা খবরের জন্য রুবাইদের কাছে যাই। রুবাই, টেস্ট খেলার দলটা দেওয়া হয়েছে এবং ঘোষণা এবং খুবই অপছন্দ হয়েছে আমার দল। আমি অপছন্দ ঠিক বলবো, অদ্ভুত একটা দল হয়েছে মহুয়া, এই শব্দটাই আমি খুঁজছিলাম, একটা জগা খিচুড়ি দল। হয়তো প্লেয়ার আমাদের পাইপলাইনে নেই, রিজার্ভে নেই, কোনো কিছু একটা দিয়ে করা হয়েছে। যাই হোক, আমি টেস্টার জন্য অপেক্ষা করছি 20 তারিখ। যাই হোক, সেই খবরগুলো জানাবো, তবে তার একটা বিরতি নিচ্ছি, আর যখন ফিরবো আরো যা থাকছে। প্রস্তুতি ম্যাচে রান পাননি সৌম্য মুমিনুল, মজিদের সেঞ্চুরিতে স্বাগতিকদের সংগ্রহ 294। ফুটবল নিয়ে নতুন পরিকল্পনা সালাউদ্দিনের, উন্নয়নের খসড়া ডিসেম্বরে। নটা 27 মিনিটে ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 14 সদস্যের দলে চমক নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকছেন সাব্বির রহমান। প্রায় 2 বছর পর দলের ডাক পেয়েছেন শফিউল ইসলাম। 14 সদস্যের দলে চমক থাকবে, নির্বাচকরা এরকম আভাস দিয়েছিলেন আগেই। ঘটেছেও প্রত্যাশা মতোই। একেবারে আনকোরা নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বি এবং সদ্য 19 পেরোনো মেহেদী হাসান মিরাজ আছেন প্রথম টেস্ট দলে। প্রথম প্রস্তুতি ম্যাচের পরই ধারণা পাওয়া গিয়েছিল সাব্বির রহমানের অন্তর্ভুক্তির বিষয়ে, আর পেস আক্রমণে শফিউলকে আবারও সুযোগ দিয়েছেন নির্বাচকরা। সবশেষ টেস্ট স্কোয়াড থেকে দলে পরিবর্তন 5টি। এবারে নেই জুবাইর হোসেন, লিটন দাস, মোহাম্মদ শহীদ, নাসির হোসেন ও রুবেল হোসেন। এই 5 জনের পরিবর্তে দলে নতুন পুরনো মিশেল। দলের বাকি সদস্যরা আছেন ঠিকঠাকই। অলরাউন্ডার হলেও বোলিং সামর্থ্যের কারণে দলে আছেন মিরাজ, শুভাগত আছেন একই কারণে। পেস আক্রমণে শফিউল আর রাব্বি। ওদের ভারতীয় অনেকগুলি ব্যাটসম্যান আছে, সেই হিসাবে আমরা 2টা অফ স্পিনার স্কোয়াডে রেখেছি।
এই জন্য শুভব্রত ওমকে আবার রিকল করে। মিরাজের থেকে আমরা যেহেতু আন্ডার 19-এ যথেষ্ট ভালো খেলেছি, এখন ডোমেস্টিকেও আমরা দেখেছি যথেষ্ট ভালো করেছে, সেই হিসাবে ওকে আমরা এবার সুযোগ দিয়েছি। আমরা ওর কাছে যথেষ্ট লঙ্গার ভার্সনে আমরা আমাদের কাছে মনে হচ্ছে ওর কাছে অনেক কিছু পাবো। উইকেটের পিছনে সবশেষ টেস্টে ছিলেন না মুশফিক, এবারও সেরকম পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে নুরুল হাসানকে দেখা যেতে পারে কিপিং গ্লাভসে। যে কোনো দলে দুজন কিপার দরকার, কারণ যে কোনো কিছুই ঘটে যেতে পারে। এখন পর্যন্ত মুশফিকেরই কিপিং করার কথা। নুরুল হাসান এই মুহূর্তে বাংলাদেশের সেরা কিপারদের একজন। লিটন দাসের ইনজুরির কারণেই সে দলে আছে। তবে ঘরোয়া লীগ এবং প্রথম প্রস্তুতি ম্যাচে রান করলেও নির্বাচকদের নজর নিজের দিকে নিতে পারেনি শাহরিয়ার নাফিস। নতুনদের অন্তর্ভুক্তির পাশাপাশি নাফিসের বাদ পড়াটাও যথেষ্ট। লীগ এবং প্রথম প্রস্তুতি ম্যাচে রান করলেও নির্বাচকদের নজর নিজের দিকে নিতে পারেনি শাহরিয়ার নাফিস। নতুনদের অন্তর্ভুক্তির পাশাপাশি নাফিসের বাদ পড়াটাও যথেষ্ট চমকের জন্ম দিয়েছে। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইনজুরির সমস্যায় আনকরা পেসারদের নিয়ে টেস্টের দল ঘোষণা করতে হয়েছে নির্বাচকদের। 2 বছর পর টেস্ট দলে ফিরেছেন শফিউল, আর ডাকতে হয়েছে একেবারে নতুন পেসার কামরুল ইসলাম রাব্বিকে। চোটের কারণে দলের বাইরে উইকেট কিপার লিটন কুমার দাসও। দলের সাথে এখন চট্টগ্রাম টেস্টের প্রস্তুতি নেয়ার কথা ছিল মুস্তাফিজের, কিন্তু চোট মাঠের বাইরে ছিটকে দিয়েছে এই বাঁহাতিকে। অপারেশন শেষে এখন চলছে ফিজের আন্তর্জাতিক ম্যাচে ফেরার লড়াই। বিসিবির কঠিন পুনর্বাসন সূচির অধীনে আছেন মুস্তাফিজ। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় টাইগাররা। আগে ওর পক্ষে হয়তো ওই পর্যায়ে ক্রিকেটে ফিরে আসা সম্ভব না, একটু কিছুটা প্রি ম্যাচিওর হয়ে যাবে। তো আমাদের লক্ষ্য থাকবে ওকে প্রি ম্যাচিওর রিটার্নে না আনার লক্ষ্যটাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং আমরা চেষ্টা করবো ও যেন রি ইনজুরিটা অ্যাভয়েড করতে পারে। এই জন্য দরকার হলে আমরা আরও বেশি সময় নেব। টেস্ট দলের আরেক অটোমেটিক চয়েস শহীদও ইনজুরির কারণে এখন দলের বাইরে। সিরিজের প্রথম টেস্টে নেই 14 জনের স্কোয়াডে। নিজেদের মাঠে টেস্ট খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় কিছুটা হতাশ তিনি, তবে চিকিৎসক বলছেন দ্রুত ফিরতে পারবেন শহীদ। তো 14 মাস পরে টেস্ট হয়েছে, তারপর আমি নাই, খেলতে পারতেছি না আনফরচুনেটলি, টান লাগাতে আসলে টিমের বাইরে। তো ইনশাল্লাহ আমাদের এখন যেই বোলারদের বলেন ব্যাটসম্যানদের বলেন সবাই সব দিক দিয়ে অ্যাবিলিটি আছে, বিশিগত নেওয়ার মতো অ্যাবিলিটি আছে। আমরা ওইভাবেই কোচ বলেন, বোলিং কোচ বলেন, সবাই আমাদেরকে ওইভাবে তৈরি করা হচ্ছে। শহীদ গত দিন পর্যন্ত প্রায় 80% এফোর্ট দিয়ে বোলিং করতে পেরেছে টানা 5 থেকে 6 ওভার, এবং এভাবে প্রতিদিনও একটু একটু করে ইমপ্রুভমেন্ট হচ্ছে ওর। আর লিটন দাস, ওর যে শোল্ডার ইঞ্জুরিটা আছে, ও আমি বলবো অলমোস্ট পুরোটাই সুস্থতার পথে এখন। উইকেটের পেছনে মুশফিকের বিকল্প হিসেবে গত বছর টেস্ট ওয়ানডে 2 দলেই ছিলেন লিটন দাস, তবে চোট আছে এই কিপার ব্যাটসম্যানেরও। নুরুল হাসান সোহানকে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকেরা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংল্যান্ডের সাথে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে 294 রানে অল আউট হয়ে গেছে বিসিবি একাদশ। আব্দুল মজিদের শতক আর নাজমুল হক শান্তর অর্ধশতকে ভর করে এই রান করে তারা, আর 4 ওভারে 2 রান করে 3 শেষ করেছে ইংল্যান্ড। সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সৌম্য সরকার। ওপেনিং জুটিতে মজিদকে সঙ্গী করে নামেন সৌম্য নিজে। টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাস ফেরানোর মতো একটা ইনিংস দরকার ছিল এই বাঁহাতির, তবে ব্যর্থতা পিছু ছাড়েনি তার। 4 রানেই আউট সৌম্য। অন্যদিকে শুরু থেকেই বেশ আগ্রাসী ছিলেন মজিদ, 4 মেরেই রানের খাতা খুলেছেন। মধ্যাহ্ন বিরতিতে স্কোর 127, মজিদের একার সংগ্রহ 92। দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামেননি মজিদ। নরবরে মমিনুল 14 বলে 1 রান করে আউট হন মঈন আলীর বলে। সেকেন্ড স্পেলে এসে মোসাদ্দেক, শান্ত আর সাদমানকে ফেরান আনসারি। তানভীর আউট হলে আবার ক্রিজে আসেন মজিদ। 90 বল খেলে তুলে নেন সেঞ্চুরি। খেলা শেষে জানালেন ইংলিশ বোলারদের পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টাতেই ভালো রান এসেছে। আল্লাহর শুকরিয়া যে আজকে একটা বড় ইনিংস খেলতে পারছি, সেঞ্চুরি করতে পারছি, তো এটা আসলে অন্যরকম একটা অবদান। আমি চেষ্টা করছি যে বলের মেরিট নিয়ে খেলার জন্য, তো বাজে বল হয়তো আমি বেশি পাইছি, সেই জন্য স্কোরিং শটটা বেশি হয়েছে। সেঞ্চুরির সাথে 4 রান যোগ করেই ব্রডের বলে সাজঘরে ফেরেন মজিদ। বিকেলে 23 রানে 4 উইকেট হারিয়েছে বিসিবি একাদশ। ইনিংস শেষ হয় 294 রানে। হ্যাঁ, সেটা আশা করা যায়, তবে ওরা একটা প্ল্যানিংয়ে বল করে, তো আজকে হয়তো বা একটু বাজে বল করছে,
তো একটা প্ল্যানিংয়ে ওরা থাকে, তো প্ল্যানিংটা যখন চেঞ্জ হয় তখন ওরা একটু বাজে বল করে আর কি। শেষ বিকেলে 22 মিনিট খেলার সুযোগ পেয়েছে ইংলিশরা, কোনো উইকেট না হারিয়ে করেছে 2 রান। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জাতীয় ফুটবলকে নিয়ে আবারও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে ফুটবল ফেডারেশন। পদত্যাগের সম্ভাবনার কথা নাকচ করে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আগামী 3 বছরে শক্ত হাতে সবকিছু নিয়ন্ত্রণ করবে বাফুফে। ডিসেম্বরের মধ্যে ফুটবল উন্নয়নের খসড়া চূড়ান্ত করবে ফেডারেশন। জাতীয় দলের ক্রমাগত ব্যর্থতায় তলানিতে পৌঁছে গেছে ফুটবল। ব্যর্থতার তীর বাফুফের দিকেই। বেশ কয়েক বছর ধরে চলা সংকট কাটাতে কাজ করেনি বাফুফের কোনো পরিকল্পনা। সভাপতি তার ব্যাখ্যা না দিয়ে জানালেন আরও এক নতুন মেগা প্ল্যানের খবর। I promise you I will change the whole scenario of Bangladesh football within this term. যেটা আমাকে ম্যান্ডেট দিয়েছে, the country has given me the mandate, the council has given me the mandate, Bangladesh has given me the mandate. Let me fulfill my mandate and my promises. I promise you it will be done properly. ভুটান ম্যাচে হারবে বাংলাদেশ আগেই নাকি বুঝতে পেরেছিলেন বাফুফে সভাপতি। প্রশ্ন উঠছে, দলের খারাপ অবস্থা আঁচ করার পরও কেন জাতীয় দলের ক্যাম্প বন্ধ করে প্রিমিয়ার লিগ চালিয়ে গেছে ফেডারেশন? নির্দিষ্ট কয়েকটি ক্লাবকে সুবিধা দিতে ছিল এই পদক্ষেপ। অভিযোগ শোনা যাচ্ছে এমনটা। মেগা প্ল্যান বাস্তবায়নে তেমনটা আর হতে দিতে চান না সভাপতি। I am accepting the mistakes which we have done. আমরা এর অনুরোধ, আপনাদের অনুরোধ শুনতে হয়, সবার কোনো অনুরোধের আসর আর হবে না। বাফুফে সভাপতির পদত্যাগের দাবি নিয়ে ভবনের সামনে প্রতিবাদ করছেন সমর্থকরা। এমন আচরণে দুঃখিত সালাউদ্দিন। ফুটবল লাভাররা হয়তো যারা বিট করতেছেন, কাজ করছেন, দেখতেছেন, তারা আমার বুকটা ফেলে যেত যে ওনারা আমাকে চাচ্ছে না। বাট এই যারা করতেছে, এটাও আপনি আমি জানেন নাটক, বাট এই নাটকটাও যে আমার এগেইনস্টে হইতে পারে, দ্যাট ইজ এ ভেরি স্যাড ডে ফর মি। যে পরিকল্পনা নিয়ে এত কথা ও আত্মবিশ্বাস ফেডারেশনের, সেটার বিস্তারিত জানাতে 10 ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছেন সভাপতি। আমি কোথায় ফেলিও, আমি আপনাকে ডাইরেক্ট উত্তর দেব। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মহুয়া এবং খালেদ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ। জাতীয় রাজস্ব বোর্ডের আপিল ট্রাইব্যুনালের সদস্য নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে কাকরাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের উপপরিচালক মোহাম্মদ জালালউদ্দিনের নেতৃত্বে একটি দল। দুদক জানায়, নুরুল ইসলাম বাগেরহাটে কাস্টমস কমিশনার থাকার সময় প্রসাধন আমদানি নামে মদ, ইলেকট্রনিক্স সামগ্রী সহ বিভিন্ন পণ্য আমদানি করেন। এর বিপরীতে দেশ থেকে প্রায় 4.5 কোটি টাকা পাচার করা হয়। এই ঘটনায় 2011 সালে মংলা থানায় তার বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ক্ষমতার অপব্যবহার, প্রতারণা এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়। আরো খবর জানাকে নিচ্ছে একটি বিরতির পর জানিয়ে ফিরছি। হাজারীবাগ থেকে সাভারে না গেলে চামড়া কারখানার গ্যাস বিদ্যুৎ বন্ধ হবে, শিল্পমন্ত্রীর হুঁশিয়ারি। রাত 9:44 আমরা ফিরে এলাম। সাভারের টেনারি সরানোর সময় আবার বাড়িয়েছে সরকার। এবার 31 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে সাভারের হেমায়তপুরে চামড়া শিল্পনগরী পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, বেঁধে দেওয়ার সময় টেনারি না সরালে 1 জানুয়ারি থেকে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সরকারের বারবার হুঁশিয়ারিতেও হাজারীবাগ থেকে সাভারে কারখানা স্থানান্তর করেননি ট্যানারি মালিকরা। শেষ 10 মাসে কয়েক দফা সময় বাড়লেও মালিকদের ছিল নানা অজুহাত। তবে ট্যানারি না সরালে দিতে হবে ক্ষতিপূরণ। আদালতের এমন আদেশে টনক নড়ে কারখানা মালিকদের। কোরবানির ঈদের আগে অন্তত 30 থেকে 35টি ট্যানারি সরানোর দাবি করলেও এখন পর্যন্ত কারখানা চালু হয়েছে 12টি। চালুর অপেক্ষায় আছে আরও 18টি। সাভারে চামড়া শিল্পনগরী পরিদর্শন শেষে আবারও সময় বাড়ানোর কথা জানালেন শিল্পমন্ত্রী। তবে মালিকদের জানিয়ে দিলেন, এটাই শেষবার। আগামী 1 মাসের মধ্যে, নভেম্বরের ভিতরে মোটামুটি আমাদের 15.5 কাজ শেষ হবে। তারপরে আমরা এক্সাইজ ডিসেম্বরটা ধরে নিয়েছি এবং সেই ডিসেম্বরের ভিতরে সব কিছু শেষ হয়ে যাবে এবং ডিসেম্বরের পরে আর হাজারীবাগে কোনো ট্যানারি থাকতে পারবে না, এটা আমাদের শেষ সিদ্ধান্ত। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তরে একমত হয়েছেন মালিকরাও। তবে এখনও কিছু সংশয় আছে, জানালেন তারা। হাজারীবাগ থেকে আসতে পারবো, আপনার 30 ডিসেম্বর পর্যন্ত বলছো তো,
এর মধ্যে ম্যাক্সিমাম টায়ারে ওয়েটবুলো সেকশনটা নিয়ে আসতে পারবে, ওয়েটবুলো সেকশনটা। বাকি ক্রাশ ফিনিশটা আরও সময় লাগবে। 154টি কারখানার মধ্যে কোনো কাজ শুরু করেনি 12টি ট্যানারি। এদের মধ্যে 9টির নামে বরাদ্দ করা প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। অলরেডি আমাদের কাছে বোধহয় 9টা বাতিলের সিদ্ধান্ত হয়ে আছে, আর বাকিও যেগুলো আমরা দেখছি এগুলা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের চীন ভারত এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। হৃদয় বলছেন শুধু চীন বা ভারত নয়, দক্ষিণ এশিয়ার সব দেশ একসঙ্গে কাজ করলে অনেক কিছু করা সম্ভব। হানিফ বলছেন চীন যেসব প্রস্তাব বাংলাদেশকে দিয়েছে সরকারের তা গ্রহণ করা উচিত। বাঁধন বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয় যত দক্ষতার পরিচয় দেবে তত নিজেদের লাভ। আর আসিফ বলছেন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উচিত সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। পারভেজ বলছেন ভারত কি বাংলাদেশকে কাজে লাগিয়ে চীনের সাথে সম্পর্ক বাড়াতে চায়? অনু বলছেন চীনের প্রধানমন্ত্রী সফরে বাংলাদেশ চীন সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা করি। রকি বলছেন বাংলাদেশ এই সুযোগটা কতটুকু কাজে লাগাতে পারে এখন সেটাই দেখার বিষয়। খায়রুল বলছেন ভারতের চেয়ে চীনের সাথে সম্পর্ক সুদৃঢ় করলে বাংলাদেশ বেশি লাভবান হবে। কামরুল বলছেন বাংলাদেশ ও চীনের সম্পর্কে অনেকে ঈর্ষান্বিত, তাদের কি সঠিক জবাব দেওয়া যায় না? সাইদ বলছেন ভারতের মতো স্বার্থান্বেষী দেশের সঙ্গে সম্পর্ক না করে বরং দূরে থাকাই মঙ্গলজনক। আসলে মহুয়া এবং খালেদ, একটা ধারণা আমি দেখতে পাচ্ছি যে একটা বাইপোলার এশিয়া যেন তৈরি হচ্ছে, ভারত এবং চায়না, মানে এক দেশের পক্ষে থাকলে আরেক দেশের পক্ষে থাকা যাবে না। ব্যাপারটা কি এরকম? আসলে আমার কাছে কিন্তু মনে হয় যে ব্যাপারটা এরকমের দিকেই যাচ্ছে, কারণ ভারত এবং চায়না দুজনেই পুরো পৃথিবীর দখল, আমি যদি একরকম দখলই বলি, পুরো পৃথিবীতে এক ধরনের যে নতুন দখল নেয়ার যে নতুন পোলারাইজেশন, সেটির ক্ষেত্রে কিন্তু তারা দুজনেই আসলে সবচেয়ে বড় 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 প্লেয়ার। তো বাংলাদেশ এই ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে দুই দেশের কাছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আজকে আমাদের এডিটর বলছিলেন নরেন্দ্র মোদী ঘন ঘন টুইট করছেন, শেখ হাসিনা সেখানে গিয়েছেন, এই বাংলায় টুইট করেছেন নরেন্দ্র মোদী। এই হিন্দিতে যদি আমাদের প্রধানমন্ত্রী টুইট করতে কি অবস্থা হতো আমি ভাবছিলাম। বাংলা তাদের একটি রাষ্ট্রভাষা, তারা সেটা করতেই পারে, মানে তাদের একটি প্রদেশের প্রাদেশিক ভাষা, তারা এটা করতেই পারে। তবে আমার যেটা মনে হয় যে বিষয়টা অতটা এইদিকে অন্তত নরেন্দ্র মোদী যেতে দিতে চাইবেন না। উনি খুবই, আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো, অর্থনৈতিক বিষয়গুলোতেও উনি অনেক বেশি ধুরন্ধর প্রকৃতির। আমি শব্দটা এই জন্য ইউজ করছি যে উনি হয়তো বাংলাদেশকে হাতে রাখতে চাইবে কিন্তু চীনের সাথে খুব বেশি ক্লোজ হতে দেবেন না। এটা আমারও ক্লোজ হতে দেবেন না। আপনারা এইসব কথা বলেন বটে, কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এখন বাংলাদেশের চাওয়া ঠিক করতে পারে। বাংলাদেশ হচ্ছে ভারত কি চাইলো না চাইলো সেটা তোয়াক্কা না করে চীনের সাথে তাদের নিজেদের স্বার্থ। এখন বাংলাদেশ আট বাড়ায় কোনো কিছু চায় কিনা সেটা অন্য কথা, কিন্তু ভারত চাইলেই চীনের সাথে বাংলাদেশ সম্পর্ক কি করবে না করবে সেটি ভারত ঠিক করে দিবে, সেই অবস্থা এখন নাই। মানে আমেরিকার অবস্থায় সেরকম নাই। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে সময় দিতে পারেন না আমাদের প্রধানমন্ত্রী। আপনি কবে শুনেছেন এরকম কথা? এখন যেরকম চাইবে বাংলাদেশ সেরকমটাই হওয়ার কথা। বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে, অবশ্যই অনেক এগিয়ে যাচ্ছে। দর্শক আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। দেশের ব্যতিক্রমী এক গ্রাম নাটোরের হুলহুলিয়া। নিজেদের নিয়মে চলায় গ্রামে এসএসসি পাস বাধ্যতামূলক। বাল্যবিয়ে ও যৌতুকমুক্ত গ্রামটিতে কারোর নামে মামলা নেই। 46 বছর ধরে গ্রামবাসী মীমাংসা করছে নিজেদের বিরোধ। সিংড়া উপজেলা সদর থেকে প্রায় 12 কিলোমিটার দূরের এই গ্রামের নাম হুলহুলিয়া। দেশের আইন ও শাসন মেনেই নিজেদের করা নিয়মে গ্রামের উন্নয়নে কাজ করছে 23 সদস্যের কমিটি। একই কাতারে সবাই নামাজ পড়ে দিত, কোনো মসজিদ নাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কোনো ধর্ম নিরপেক্ষভাবে আমরা আমাদের সমাজকে শান্তির পথে আগায় নিতে যেতে যত প্রকার একতার দরকার সেই একতা আমরা সবসময় বজায় রাখি। গ্রামে 3,500 মানুষই আইন মেনে চলায় এখানে নেই হানাহানি, হয় না মামলা মোকদ্দমা। মতবিরোধ তৈরি হলে তা মীমাংসা করেন নিজেরাই। আমাকে পারিবারিক যে গন্ডগোল ফাসাদ যত কিছুই আছে এই সমস্ত জিনিসগুলো আমরা গ্রামেই মীমাংসা করি। আমাদের গ্রামে কোনো হানাহানি নাই, আমরা সবাই মিলে একভাবে কাজ করি এবং কোনো পার্টিগত ব্যবহারে পার্শ্ববর্তী গ্রাম থেকে আমাদের গ্রাম অনেক শান্তিতে আছে। 1935 সাল থেকে গ্রামের উন্নয়নে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ। সম্মিলিত মতামতে নেওয়া হয় সব সিদ্ধান্ত। কোনো ঝামেলা বা নারী নির্যাতন ও বাল্য বিবাহ কিছুই দেখিনি। আমরা সকলেই সম্মিলিতভাবে একমতে আমরা এই সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। সব গ্রাম হুলহুলিয়ার মতো হলে ত্বরান্বিত হবে দেশের উন্নয়ন, বলছে স্থানীয় প্রশাসন। আসলে এমনটি দরকার। আমরা জানি যে আদালতে অনেক মামলার ভারে জর্জরিত থাকে। এখন বলা হচ্ছে যে প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে এটিআর এর যে কথা বলা হচ্ছে
আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় এরিয়ার, যে নিজেদের সমস্যা নিজেরাই তারা সমাধান করে ফেলছে। এখানকার বাসিন্দারাও চান তাদের গ্রামের মতো হোক দেশের অন্য সব গ্রাম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। আজকে রাত 10টায় বাংলাদেশ শেষ করব স্পেনে আবিষ্কৃত প্রায় 15,000 বছরের পুরনো গুহা চিত্রের কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী আয়োজনের শুভরাত্রি।